1978 সাল ধনী এক পরিবারের আদরের মেয়ের মৃত্যু, যা প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটিই পরিণত হয় বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডে। সালেহা হত্যা মামলা আজও আলোচিত, কারণ এতে আছে ক্ষমতার অপব্যবহার, চিকিৎসা ব্যবস্থার অনৈতিকতা, সাংবাদিকদের নিরলস লড়াই এবং শেষ পর্যন্ত ন্যায় বিচারের জয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সালেহা ছিলেন এক ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র মেয়ে, 7 ভাইয়ের আদরের বোন। যশোর শহরে সালেহার বাবার হোটেল মিড টাউন নামে একটি 6 তলা ভবন ছিল, যা একসময় শহরের সবচেয়ে উঁচু ভবন হিসাবে পরিচিত ছিল। সালেহা আদর যত্নে বড় হলেও তার শিক্ষা জীবনকে তেমন গুরুত্ব দেননি তার বাবা। তিনি বিশ্বাস করতেন মেয়ের সুখ নির্ভর করে একটি ভালো শিক্ষিত স্বামীর ওপর। তাই তিনি নিজেই ইকবাল নামের এক তরুণকে নিজের খরচে ডাক্তারি পড়াশোনা করান এবং পরে মেয়ের সঙ্গে তার বিয়ে দেন। বিয়ের সময় বিপুল যৌতুক দেওয়া হয়। এর মধ্যে ছিল একটি হলুদ রঙের ডাটসান 1300 সিসি প্রাইভেট কার, যা তখন বেশ বিলাসবহুল উপহার হিসাবে পরিচিত ছিল। সবকিছুই যেন নিখুঁত ছিল বাইরে থেকে, কিন্তু ভেতরে ভেতরে সেই সংসার ভেঙে পড়েছিল। ডাক্তার ইকবালের চরিত্র নিয়ে শুরুর দিক থেকেই প্রশ্ন ছিল। তার বিরুদ্ধে পরনারীতে আসক্তির অভিযোগ ওঠে। একদিন গৃহ পরিচারিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে ধরে ফেলেন সালেহা। তিনি প্রতিবাদ করেন, স্বামীর অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু সেই প্রতিবাদের মূল্য দিতে হয় নিজের জীবন দিয়ে। এক পর্যায়ে উত্তেজনার মধ্যে ডাক্তার ইকবাল দরজার ডাসা দিয়ে সালেহার মাথায় আঘাত করেন। আঘাত এতটাই গুরুতর ছিল যে মাথার ভেতরে রক্ত জমাট বাঁধে, এমনকি মস্তিষ্কের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সালেহা। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে দেখাতে ব্লেড দিয়ে তার গলায় প্রায় 7 ইঞ্চি লম্বা ও 4 ইঞ্চি গভীর কাটা দেওয়া হয়। লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। সেখানে ময়নাতদন্ত করেন ডাক্তার ইকবালের এক ঘনিষ্ঠ সহকর্মী। অভিযোগ অনুযায়ী আগে থেকেই সবকিছু ঠিক করে রাখা ছিল, ফলে রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। কোনো হত্যার আলামত পাওয়া যায়নি। লাশ দাফন করা হয়, কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনা। কিছু সাংবাদিকের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হয়। তারা অনুসন্ধান শুরু করেন। পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ্য হতে থাকে। বিদেশে থাকা সালেহার এক ভাইও এসব দেখে সন্দেহ প্রকাশ করেন। পরিবারের পক্ষ থেকে দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন করা হয়। দ্বিতীয়বার লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্ত করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানেও আত্মহত্যা বলা হয়। এতে জনমনে ক্ষোভ বাড়ে। পরিবার তৃতীয়বার ময়নাতদন্তের আবেদন জানায়। প্রথমে তা নাকচ করা হলেও তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সঙ্গে পারিবারিক যোগাযোগ থাকায় শেষ পর্যন্ত অনুমতি মেলে। তৃতীয়বার লাশ উত্তোলন করে পাঠানো হয় সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে। 3 সদস্যের একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠন করা হয়। তারা বিস্তারিতভাবে পরীক্ষা করে জানায় এটি আত্মহত্যা নয়, এটি হত্যাকাণ্ড। প্রতিবেদনে বলা হয় প্রথমে মাথায় ভারী আঘাত করে হত্যা করা হয়েছে, এরপর গলায় ব্লেড দিয়ে কাটা হয়েছে। কাটার ধরন বিশ্লেষণ করে বোর্ড নিশ্চিত হয় ঘাতক বাঁহাতি। এই সূত্রটি তদন্তে বড় ভূমিকা রাখে। মামলার দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আব্দুস সালাম পোস্টমর্টেম রিপোর্ট হাতে নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করেন। তার একটি অভ্যাস ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে বারবার চশমা মোছা। জিজ্ঞাসাবাদের সময় তিনি মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করেন। পর্যায়ে ডাক্তার ইকবালকে সামনে বসিয়ে বলেন, আপনার স্ত্রীর গলায় যে কাটা দেওয়া হয়েছে তা বাঁ হাতে করা, আর আপনি নিজেও বাঁ হাতি, ঠিক না? এই প্রশ্নে ভেঙে পড়েন ইকবাল। প্রথমে অস্বীকারের চেষ্টা করলেও পরে বলেন, স্যার আমি ভুল করেছি। এভাবেই বেরিয়ে আসে হত্যার রহস্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নানা ছলচাতুরির আশ্রয় নেন, কিন্তু শেষ পর্যন্ত স্বীকার করেন হত্যার কথা। আদালতে উঠে আসে গৃহ পরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, স্ত্রীর উপর নির্যাতন, যৌতুকের জন্য চাপ, সব মিলিয়ে একটি ভয়ঙ্কর বাস্তবতা। মামলাটি তখন টক অফ দ্য কান্ট্রি হয়ে ওঠে। পত্রিকায় নিয়মিত প্রতিবেদন প্রকাশ্য হতে থাকে। সাংবাদিক বশির আহমেদ সহ অনেকে এই মামলার অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের প্রতিবেদন না হলে হয়তো ঘটনাটি কখনো প্রকাশ পেত না। এমনকি ফাঁসির রায় কার্যকরের পর সাংবাদিকরা ইকবালের বাসায় গেলে তার স্বজনরা দা নিয়ে তাদের ধাওয়া করে, এমন ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত আদালত ডাক্তার ইকবালকে মৃত্যুদণ্ড দেন। 1987 সালে সেই দণ্ড কার্যকর
করা হয়। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মধ্যবিত্ত সমাজের একজন ব্যক্তির প্রথম দিকের আলোচিত ফাঁসির ঘটনা হিসাবে বিবেচিত হয়। এই হত্যাকাণ্ডের বড় প্রভাব পড়ে সমাজে। সালেহার মৃত্যুর পর জনমতের চাপে 1980 সালে বাংলাদেশে যৌতুক বিরোধী আইন প্রণয়ন করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে সালেহার বাবা নাকি ক্ষমা করে দিতে চেয়েছিলেন, কিন্তু ভাইয়েরা রাজি হননি। ফাঁসি কার্যকর হওয়ার পর বাড়ি ফেরার পথে যশোরের খাজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় সালেহার বাবা মা নিহত হন। ডাক্তার ইকবালের প্রাণ ভিক্ষার আবেদন নিয়ে চিকিৎসকদের একটি দল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে গেলে তিনি নাকি তাদের তিরস্কার করে ফিরিয়ে দেন। এই পুরো ঘটনার সবচেয়ে বড় শিক্ষা, সাংবাদিকতা যদি দায়িত্বশীল ও অনুসন্ধানী হয় তাহলে কবরের নিচে চাপা পড়া সত্য আবার উঠে আসে। আজকের সময়েও যখন যৌতুকের কারণে নারীর মৃত্যু ঘটে, তখন সালেহা হত্যাকাণ্ড আমাদের সামনে এক কঠিন বাস্তবতা তুলে ধরে। এটি শুধু একটি অতীত ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। ন্যায় বিচার পেতে হলে সোচ্চার থাকতে হয়, লড়াই চালিয়ে যেতে হয়, নইলে সত্য চাপা পড়ে যায় ক্ষমতার নিচে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।